হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। তো গতকাল যেটা আলোচনা করেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন কী রকম হবে না হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে মাধ্যমিক পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় যে সাজেশানগুলো আমি কিন্তু এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব। যেই মাধ্যমিকের কি কি প্রশ্ন কীরকমভাবে লিখবে না লিখবে সেগুলো তো বলবোই। পরবর্তীকালের কোনো একটা ক্লাসে আমি বলবো যে এই 2 নম্বর এবং 8 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলো কিভাবে লিখলে সেটা 2-এ 2 পাবো, কিভাবে লিখলে 4-এ 4 পাবো, কিভাবে লিখলে 8-এ 8 পাবো, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীকালে কোনো একটা ক্লাস আমি আলোচনা করে দেব। তো চলো, তার আগে আমাদের দেখে নিতে হবে যে সাজেশানগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমাদের দেখব। ঠিক আছে, আমরা দেখব। তো চলো, প্রথম চ্যাপ্টার যে প্রশ্নগুলো 4 নম্বরের আমি দেখছি, সেটা তোমরা খাতাপত্র রেডি রাখো, তোমরা নোট করে নাও। তো চলো, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের, যেটা হচ্ছে নারী ইতিহাসের ওপর একটা টিকা লেখো। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের 4 নম্বরের প্রশ্ন। তারপরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে খেলাধুলার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। খেলাধুলার ইতিহাস সম্পর্কে আলোচনা করো, এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, যেটা 3 নম্বর প্রশ্ন হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে আলোচনা করো, বা সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে কি জানো। তাহলে এটা ফার্স্ট চ্যাপ্টারের 4 নম্বরের প্রশ্ন, সেটা আমি এখানে বললাম। এবার সেকেন্ড চ্যাপ্টারের যে 4 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে হুতুম প্যাঁচার নকশায় সমকালীন সমাজের কি ছবি ফুটে উঠেছে। হুতুম প্যাঁচার নকশায় গ্রন্থে সমকালীন সমাজের কি ছবি ফুটে উঠেছে। আচ্ছা, তারপরে প্রশ্ন 4 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। তারপরে যেটা পরের প্রশ্ন সেটা হচ্ছে চিকিৎসা বিদ্যাচর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। কলকাতা মেডিকেল কলেজ খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে প্রবাবিলিটি খুবই বেশি, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আছে। তারপরে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগে কী রূপ ভূমিকা নিয়েছিলেন রাজা রাধাকান্ত দেব, বা রাজা রাধাকান্ত দেবের অবদান সম্পর্কে আলোচনা করো। এইবার আমাদের সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেল। এবার থার্ড চ্যাপ্টারে যে 4 নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব, এই এই সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। এটা 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, এটা একটা 4 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এটা 4 নম্বর। তারপরে হচ্ছে নীল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, এটা মার্কস 4। এইবার ফোর্থ চ্যাপ্টারে যেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের মনোভাব কেমন ছিল। তোমরা সবাই এটা অলরেডি পড়েছো যে শিক্ষিত সমাজ মহাবিদ্রোহকে কতটা সমর্থন করেছিল, সেই পত্রপত্রিকায় বিভিন্নভাবে কি বলা হয়েছিল এবং ব্রিটিশদেরকে তারা কী রূপ ভেবেছিল সেই বিষয়গুলো সম্পর্কে ওখানে লিখতে হবে, ছোট ছোট করে পয়েন্ট দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো, এটা মার্কস 4। তারপরে হিন্দু মেলা সম্পর্কে কি জানো। তারপরে প্রশ্ন জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমঠ উপন্যাস, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেই আনন্দমঠ উপন্যাসের কি গুরুত্ব সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে এটা আমাদের ফোর্থ চ্যাপ্টার হয়ে গেল। এবার ফিফথ চ্যাপ্টারে যে 4 নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে বাংলায় ছাপাখানার প্রসার সম্পর্কে আলোচনা করো।
বাংলায় ছাপাখানার কিভাবে বিকাশ ঘটলো সে সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে ফিফথ চ্যাপ্টারের যে প্রশ্ন 4 নম্বরের, সেটা হচ্ছে ইউ রায় অ্যান্ড সন্স, যেটা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, এদের অবদানের কথা ওখানে আসবে। ইউ রায় অ্যান্ড সন্সের ভূমিকা ছাপাখানার বিকাশে, মানে ইউ রায় অ্যান্ড সন্স কি অবদান রেখেছিল ছাপাখানার বিকাশে। তারপরে প্রশ্ন, বিজ্ঞানের মৌলিক গবেষণা কেন্দ্র হিসাবে IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা অনেক সময় 4 নম্বরে থাকে, আবার অনেক সময় কি হয় 2 নম্বরের প্রশ্ন দিয়ে দিল হঠাৎ করে। মহেন্দ্রলাল স্মরণীয় কেন? মহেন্দ্রলাল স্মরণীয় কেন বলতে গেলে সেখানে দুটো পয়েন্ট উল্লেখ করতে হবে। 1 নম্বর, আমরা সবাই জানি কিন্তু এটা, যে রামকৃষ্ণদেবের ডাক্তার বা ছিলেন, যে হোমিওপ্যাথিক উনি একজন ডাক্তার, এবং সেই সঙ্গে IACS প্রতিষ্ঠা করেছিলেন, যেটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা ভারতবর্ষীয় বিজ্ঞান সভা। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা লিখতে হবে, প্রশ্নটা লেখো, সেটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা পরবর্তীকালে মানে মার্জ হয়ে গিয়েছিল জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে, মার্জ হয়ে যেটা হয়েছিল কি, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি নামে পরিচিত হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে সিক্স চ্যাপ্টার হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। 6 চ্যাপ্টারে মার্কস 4, আমি সবই কিন্তু মার্কস 4-এর বলে যাচ্ছি। বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো, মার্কস 4। তারপরে হচ্ছে মানবেন্দ্র রায়ের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এবার 7 চ্যাপ্টারে যেটা বলছে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে নারীদের আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে নারীদের কি ভূমিকা ছিল সেটা আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বরের যে প্রশ্ন, সেটা হচ্ছে 7 চ্যাপ্টারের দলিত অধিকার বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে কি বিতর্ক তৈরি হয়েছিল, কিভাবে বিতর্কটা তৈরি হয়েছিল সে সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে বাংলার নমশূদ্র আন্দোলনের ওপর একটা সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা মার্কস 4-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু নোট করে নাও। তারপরে 8 চ্যাপ্টার, যেটা 8 চ্যাপ্টারে উদ্বাস্তু সমস্যার সমাধান বিষয়ে কি বিতর্ক তৈরি হয়েছিল সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে প্রশ্ন, যে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগের বিবরণ দাও। ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগের বিবরণ দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হলো, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে কাশ্মীর সমস্যা তৈরি হলো। আচ্ছা, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইবারে আমরা চলে যাচ্ছি মার্কস এইটের চ্যাপ্টার ধরে না দিলেও মোটামুটি যেগুলো মানে অ্যাজামশন করে যেগুলো বোঝা যায় সেগুলো একটু নোট করে নাও, সেটা লেখো। চ্যাপ্টার ধরে ধরে মোটামুটি তোমরা তো অলরেডি হিস্ট্রি বইটা পড়েছো, তো তার মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, 8 নম্বরেরগুলো একটু নোট করে নাও। যেমন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি জানো, কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি জানো, এবং প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। মানে যেখানে একদল বলছে যে বাংলা ভাষা শেখানো হবে, আর একদল বলছে ইংরাজি ভাষা শেখানো হবে, এই যে বিষয়গুলো, তো ওখানে ওগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, 8 নম্বরের আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, তারপরে যে 3 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের কি ভূমিকা ছিল, ডেভিড হেয়ার স্মরণীয় কেন সে সম্পর্কে, এটা মার্কস 8-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বর যে প্রশ্ন, ব্রাহ্ম সমাজের আন্দোলন, মানে রাজা রামমোহন রায়ের কিভাবে ব্রাহ্ম সমাজ তৈরি করলো, তারপরে সে ব্রাহ্ম সমাজের কিভাবে ডিভিশন হলো, কিভাবে ভেঙে গেল, সেই বিষয়গুলো আলোচনা করতে হবে। তাহলে প্রশ্নটা কি থাকছে, প্রশ্নটা হচ্ছে ব্রাহ্ম সমাজের আন্দোলন ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সম্পর্কে আলোচনা করো, এটা 5, মানে এটা 5 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এগুলো মার্কস 8-এ। আচ্ছা, তারপর হচ্ছে 19 শতকের বাংলার নবজাগরণ ও এর বিতর্ক সম্পর্কে আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 শতকের বাংলার নবজাগরণ ও এর বিতর্ক সম্পর্কে আলোচনা করো। তারপরে
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এটা মার্কস 8-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নীল বিদ্রোহ, যেটা নীল আন্দোলন, নীল চাষিদের যে আন্দোলন হয়েছিল সেটা সম্পর্কে আর কি লিখতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এখানে একটু বলে দিই যে মহাবিদ্রোহের প্রকৃতি মানে অনেক স্টুডেন্ট কি করে যে এখানে শুধুমাত্র এই সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলা হয়েছে কিনা এইটা লিখে দেয়, কিন্তু এটা লিখলে হবে না। সেখানে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো পয়েন্ট ওখানে দিতে হবে। যেমন হচ্ছে সিপাহী বিদ্রোহকে কতটা সিপাহী বিদ্রোহ বলা যায়, কতটা জাতীয় বিদ্রোহ বলা যায়, কতটা সনাতনপন্থীদের বিদ্রোহ বলা যায়, এবং এটাকে স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয়, এবং এর বিপক্ষে কারা যুক্তি দিয়েছে এবং পক্ষে কারা যুক্তি দিয়েছে, এই বিষয়গুলো লিখে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তাহলে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এটা তোমাদের লিখতে হবে। তারপরে উপনিবেশিক শিক্ষা কাকে বলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। এটা মার্কস 8-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বাংলায় বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবং 12 নম্বর প্রশ্ন যেটা যাচ্ছে সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কি ভূমিকা, সেটা সম্পর্কে আলোচনা করো। তারপরে যে প্রশ্ন দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির উদ্যোগ এবং বিতর্ক সম্পর্কে আলোচনা করো, এটাও মার্কস 8-এর। এবং উদ্বাস্তু সমস্যার সমাধান বিষয়ে বিভিন্ন বিতর্ক আলোচনা করো, যেটা দেশভাগের পরে যে সমস্যাটা তৈরি হয়েছিল ওটা আলোচনা করতে হবে। প্রশ্নটা কি থাকবে তাহলে, উদ্বাস্তু সমস্যার সমাধান বিষয়ে বিতর্ক আলোচনা করো দেশভাগের পর। ঠিক আছে, এবং মার্কস 8-এর লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও করে রাখবে। ঠিক আছে, তো 2 নম্বরের প্রশ্ন, এবার আমাদের 8 নম্বরের প্রশ্ন শেষ হয়ে গেছে, 4 নম্বরের প্রশ্ন শেষ হয়ে গেল। এইবার আমি এখানে 2 নম্বরের প্রশ্ন, এখানে কিছু যেগুলো যেগুলো মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, আমি এখানে সেগুলো বিষয়গুলো বলছি বা এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি একটু। যেমন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কি কি থাকছে, আমি এই প্রশ্নগুলো আমার মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়, এটা মার্কস 2-এর জন্য খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট চ্যাপ্টারে। তারপরে হচ্ছে অ্যানাল স্কুল। তারপরে 1911 খ্রিস্টাব্দ খেলাধুলার ইতিহাসে কেন তাৎপর্যপূর্ণ, এইটাও আমি গুরুত্বপূর্ণ বলেছি। এবং তার সঙ্গে আর একটা কথা বলবো, 1911 খ্রিস্টাব্দে এই যে আমি বলছিলাম যে পরের কোনো ক্লাসে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম। তো এখানে একটা কথা বলে দিই, তোমরা অলরেডি পড়াশোনা শুরু করেছো এবং মানে প্রিপারেশান প্রায় শেষের দিকে। এখন আরও এই জিনিসগুলোকে আরও যত রিভিশন দেবে, বিষয়গুলো কিভাবে আরও ভালোভাবে লিখতে পারো সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন আছে 2 নম্বরের প্রশ্ন, যেমন হচ্ছে 1911 খ্রিস্টাব্দ খেলাধুলার ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার সিগনিফিকেন্স লিখতে হবে, তার তাৎপর্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমি যেটা বলছিলাম যে ইতিহাসে 2 নম্বর প্রশ্নে কিভাবে 2-এ 2 পাওয়া যাবে। যেমন আমি এই যে বলা হয়েছে যে 1911 খ্রিস্টাব্দে খেলাধুলার ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু 1889 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব, পরাধীন ভারতের সবথেকে মানে ফুটবল ক্লাবের নাম হচ্ছে পরাধীন ভারতের, সেটা হচ্ছে মোহনবাগান ক্লাব। তো এই মোহনবাগান ক্লাব 2-1 গোলে, মানে ব্রিটিশদের যে ইস্ট ইয়র্কশায়ার যে ক্লাব ছিল সেই ক্লাবকে যখন হারানোর পর ব্রিটিশরা কিন্তু সবথেকে মারাত্মক একটা ডিসিশন নিয়েছিল, যে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করে দিলেন 1911 খ্রিস্টাব্দে। তাহলে এখানে বোঝো, তোমরা স্টুডেন্টস তোমরা বোঝো যে যদি হেরে যেত তাহলে ভারতের রাজধানী কলকাতায় থাকতো কিনা। তাহলে শুধুমাত্র এরা হেরে গেছে বলে, যদি জিতে যেত, ব্রিটিশরা যদি জিতে যেত তাহলে ভারতের রাজধানী কলকাতা থাকতো, কিন্তু হেরে গেছে বলে, মোহনবাগান ক্লাবের কাছে ব্রিটিশরা হেরে গেছে বলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করে দিয়েছে। মানে এটা একটা বড় সিদ্ধান্ত বলতে পারো। তো যাই হোক, এবং এখানে আরও একটা তাৎপর্যপূর্ণ হচ্ছে মোহনবাগান ক্লাবে এখানে কিন্তু সবাই খালি পায়ে খেলেছিল।
এবং এইটাকে অনুকরণ করে গগনেন্দ্রনাথ ঠাকুর আবার ব্যঙ্গচিত্র তৈরি করেছিল। যাই হোক, এই 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 জিনিসগুলো, এই দুটো থেকে তিনটে পয়েন্ট দিলেই কিন্তু তোমরা 2-এ 2 পাবেই, এটা আমি মানে এটা গ্যারেন্টি। তো যাই হোক, তাহলে ফার্স্ট চ্যাপ্টারের আরও যে প্রশ্নগুলো আমি বলছি সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলনগুলো কী কী ছিল, স্থানীয় ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, স্থানীয় ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, তারপরে ইকো ফেমিনিজম ব্যাপারটা কি, ইকো ফেমিনিজম কি, সংবাদপত্র এবং সাময়িক পত্র। অনেক সময় কোনো স্টুডেন্ট কি করে, এই মানে 2 নম্বরের প্রশ্নগুলোকে এক পাতার মতো লিখে ফেলে, এটা একদমই মানে করা যাবে না, ঠিক আছে। যেমন সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য বলেছে, তাতে সেখানে 2-1টা পয়েন্ট দিয়ে দিতে হবে, মানে মিনিমাম 2টো পয়েন্ট দিতেই হবে। সংবাদপত্র, সাময়িক পত্র, সংবাদপত্র যেটা হচ্ছে আমাদের রেগুলারলি প্রকাশিত হচ্ছে, কিন্তু সাময়িক পত্র পাক্ষিক হচ্ছে, মাসিক হচ্ছে, সাপ্তাহিক হচ্ছে, এবং এর কিছু উদাহরণ দিয়ে দেবে, এবং এর কিছু উদাহরণ দিবে, সংবাদপত্রের উদাহরণ দিয়ে দেবে, সাময়িক পত্রের কিছু উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে। সাময়িক পত্রের মধ্যে দিক দর্শন, সমাচার দর্পণ, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। সোমপ্রকাশ পত্রিকা প্রত্যেক সোমবার প্রকাশিত হতো বলে সোমপ্রকাশ বলা হচ্ছে, তো এইগুলো ওখানে দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে জওহরলাল নেহেরু ইন্দিরাকে যে 30টি চিঠি লিখেছিলেন, তার গুরুত্বটা কি ছিল, এটাও একটা ওখানে 2 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের দুটো অসুবিধা কি কি সেইগুলোও আলোচনা করবে। এবারে মানে ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেল, এবারে সেকেন্ড চ্যাপ্টার মধ্যে যে প্রশ্নগুলো 2 নম্বরের আমার মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। সেগুলো হচ্ছে বটতলা সাহিত্য কি, তারপরে হচ্ছে বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু, তারপরে হলো গামবার্তা প্রকাশিকা যে পত্রিকা, এটা কেন বিখ্যাত, তারপরে জনশিক্ষা কমিটি কেন গঠন করা হয়েছিল, মেগলেভিনিট কি, তারপরে হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের কি ভূমিকা ছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উটের ডেসপ্যাচ কেন বিখ্যাত, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিল, হান্টার কমিশন কি, এশিয়াটিক সোসাইটি কে কবে গঠন করেন, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে হলো ডেভিড হেয়ার স্মরণীয় কেন, 3 আইন কি, তারপরে হচ্ছে কে কবে সতীদাহ প্রথা রদ করেন, তারপরে হচ্ছে কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন, তারপরে হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন, লালন ফকির স্মরণীয় কেন। তো স্টুডেন্টস, এইগুলো আমার মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, তো আমি এগুলো শেয়ার করলাম। আচ্ছা, সেই সঙ্গে এবার থার্ড চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি 2 নম্বরে। যেমন হচ্ছে ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাস করেছিলেন, এটা একটা বলতে লেখো, এটা নোট করো। কোল বিদ্রোহ কেন হয় এবং এর কয়েকজন নেতার নাম উল্লেখ করো। তারপর ভিল বিদ্রোহ কেন হয়, তারপরে হচ্ছে পাগলপন্থী বিদ্রোহ কি, তারপরে হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কারা ছিলেন, ফরাজি আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, তারপরে হচ্ছে বারাসাত বিদ্রোহ কি, তারপরে হলো রামপা বিদ্রোহ কেন হয়েছিল, এবং নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম উল্লেখ করো। এগুলো হচ্ছে থার্ড চ্যাপ্টারের মধ্যে যে 2 নম্বরের প্রশ্নগুলো, সেগুলো আমার মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের বললাম। এবার ফোর্থ চ্যাপ্টারে হচ্ছে সভা সমিতির যুগ কাকে বলে, মানে সেখানে অনিল বক্তব্যটা অবশ্যই দিতে হবে, কিছু সংগঠনের নাম সেখানে উল্লেখ করে দিতে হবে, যেমন ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই বিষয়গুলো কিছু কিছু পয়েন্ট করে দিতে হবে। আর একটা কথা বলে দিই, সেটা বড় প্রশ্নই হোক, 2 নম্বরের প্রশ্নই হোক, আর 4 নম্বরের প্রশ্নই হোক, কোনো ঐতিহাসিকের নাম লিখতে গেলে তার তলায় কিন্তু আন্ডারলাইন করতে হবে। কোনো ঐতিহাসিকের নাম যদি মনে হয় যে এটা ইংরাজিতে দিলে মানে ইংরাজি স্পেলিংগুলো যেন ঠিকঠাক থাকে, কখনো আমি ভুল ইংরাজি কোটেশন দেবে না তোমরা, ঠিক আছে। কোনো ঐতিহাসিক এই বলেছেন, তো তার বইটার নাম আমি ভুল লিখে ফেললাম, এটা কিন্তু একদমই করবে না। কোনো বইয়ের নাম যদি না মনে থাকে সেখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে।
যেমন দাদাভাই নওরোজি পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে লিখতে যাচ্ছ, যেমন সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে লিখতে গিয়ে তুমি ধরো তোমরা ধরো বিনায়ক দামোদর সাভারকারের বইটার নাম ভুল লিখে ফেললে, এটা কিন্তু একদমই উচিত হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, ফোর্থ চ্যাপ্টার, সভা সমিতির যুগ কাকে বলে, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে কেন গঠিত হয়েছিল, তারপরে প্রশ্ন হচ্ছে জমিদার সভা কে কবে কেন গঠন করেছিল, তারপরে হলো ভারত সভা গঠনের উদ্দেশ্য কি, তারপর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার বিবরণটা দিতে হবে, বিবরণ দাও। তারপর হচ্ছে গোরা উপন্যাসের বিষয়বস্তু কি ছিল। এবার ফিফথ চ্যাপ্টারে যেটা 2 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে হাফটন ব্লক কি, কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে গঠন করেন, বসু বিজ্ঞান মন্দির কে কি উদ্দেশ্যে গঠন করেছিলেন, জাতীয় শিক্ষা পরিষদ কে কবে কেন গঠন করেন, IACS কে কি উদ্দেশ্যে গঠন করেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, বিদ্যাসাগরকে কেন বিদ্যা বণিক বলা হয়, বোস ইনস্টিটিউট কে কবে প্রতিষ্ঠা করেন, এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে 6 চ্যাপ্টারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবলা বিদ্রোহ কবে কেন হয়েছিল, কে কবে প্রথমে মে দিবস পালন করেন, কে কবে ভারতে প্রথম মে দিবস পালন করেন। তারপরে প্রশ্ন হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের কয়েকজন কৃষক নেতার নাম উল্লেখ করো, অসহযোগ আন্দোলনে কয়েকজন কৃষক নেতার নাম উল্লেখ করো। তারপর হচ্ছে বকাস্ত আন্দোলন বলতে কি বোঝায়। আচ্ছা, তারপরে হচ্ছে বঙ্গীয় প্রাদেশিক কিষাণ সভা কে কবে কি উদ্দেশ্যে তৈরি করেছিলেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কে কবে কেন গঠন করেছিলেন, একা আন্দোলনের মূল দাবিগুলো কি কি ছিল, হালি প্রথা কি, বারদৌলি আন্দোলনের ফল কি হয়েছিল। তারপরে হচ্ছে অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস কমিটি যেটা কবে কার সভাপতিত্বে গঠন করা হয়েছিল, ওয়াকার্স অ্যান্ড পেজেন্টান্স পার্টি সম্পর্কে কি জানো। তারপরে হলো মিরাট ষড়যন্ত্র মামলা, যেটা ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বিতর্কিত মামলা, 5 বছর ধরে চলেছিল যে মামলাটা, ওই মামলাটা কি সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠন করা হয় এবং এর উদ্দেশ্য কী ছিল, বাবা রামচন্দ্র কেন স্মরণীয় সেটা উল্লেখ করো, গণনিরাপত্তা বিল এবং বাণিজ্য বিরোধ বিল কি। এগুলো আমি 2 নম্বরে রেখেছি। এবারে 7 চ্যাপ্টারে যাচ্ছি। 7 চ্যাপ্টারের মধ্যে যে 2 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে বিভিন্ন মহিলা সংগঠনের নাম উল্লেখ করতে বলছে, বিভিন্ন মহিলা সংগঠনের নাম উল্লেখ করো, অহিংস অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীদের নাম উল্লেখ করো, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়, কে প্রথম ভারতের বাইরে ভারতের পতাকা প্রথম উত্তোলন করেন, দীপালি সংঘ কেন গঠন করা হয়, যুগান্তর দল সম্পর্কে কি জানো, কাকরি ষড়যন্ত্র মামলা কি, কোমাগাতামারু ঘটনা কি, বুড়িবালামের যুদ্ধ কবে কেন হয়েছিল, আলিপুর বোমার মামলা কি, অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে কেন গঠিত হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, দলিত কাদের বলে, নারী কর্ম মন্দির কেন, কে কবে কেন গঠন করেছিলেন, খিলাফত আন্দোলন কি, রাওলাট আইন কি, বীণা দাস স্মরণীয় কেন, রশিদ আলী দিবস কি, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল সম্পর্কে কি জানো, ভগৎ সিং স্মরণীয় কেন, মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন, সাম্প্রদায়িক বাটোয়ারা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল, আত্মসম্মান আন্দোলন কার নেতৃত্বে কেন হয়েছিল, কবে কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল, জাস্টিস পার্টি মুভমেন্ট কবে কার উদ্যোগে হয়, লাহোর ষড়যন্ত্র মামলা কি, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়, বাংলার কয়েকজন নমশূদ্র আন্দোলনের নেতার নাম উল্লেখ করো, কল্পনা দত্ত স্মরণীয় কেন,
অলিন্দ যুদ্ধ কি, 20 শতকের নারী আন্দোলনের দুটি কারণ উল্লেখ করো, ত্রিপুরী কংগ্রেস সম্পর্কে আলোচনা করো, ফ্লাউড কমিশন কি, ডান্ডি অভিযান কি। এগুলো স্টুডেন্টস, এইগুলো কিন্তু আমাদের 2 নম্বরের 7 চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্ন শেষ হলো। এবারে 8 চ্যাপ্টার এবং শেষ চ্যাপ্টার, যেটা 2 নম্বরের প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ, সেগুলো হলো দর কমিশন কেন গঠিত হয়েছিল, ননিবালা দেবী স্মরণীয় কেন, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব কেন বলা হয়, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল, কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিল, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, স্মৃতিকথাকে কিভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয়, সদ্য স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে প্রধান দুটো সমস্যা কী ছিল, পত্তি শ্রীরামালু কে ছিলেন, অপারেশন পোলো কি, প্রথম ভাষা কমিশন কবে কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, 1955 খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশনের সুপারিশগুলো কি কি, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্য কারা কারা ছিলেন, মাউন্টব্যাটেন প্রস্তাব কি এবং পেপসু কি। তো স্টুডেন্টস, এই হচ্ছে পুরো টোটাল চ্যাপ্টারের যে 2 নম্বরের প্রশ্ন, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইগুলো তোমরা এইভাবে এগিয়ে যাও। তো তোমাদের পরীক্ষা দেবার আগে যদি কারোর কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তার উত্তরগুলো দেবার চেষ্টা করব। আগামী দিনে পরীক্ষার আগে চেষ্টা করব যে আরও এই যে তোমাদের প্রশ্নগুলো বেশি বেশি করে আসুক এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এইগুলো আরও আগামী দিনে ভালো করে বাড়িতেও বসে আমি তোমাদেরকে একটাই সাজেশান দেবো, সেটা হচ্ছে যে লাস্ট মিনিট আর একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে বাড়িতে বসে কিন্তু তোমরা ঘড়ি ধরে ভালো করে পরীক্ষা একটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হোক, এই আশা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।